আমরা কিন্তু পড়াশোনা শুরু করছিলাম, মনে আছে তোমাদের? জি স্যার। একেবারে ভিএলএসআই এর ইন্ট্রো দিয়ে আমরা এরপরে একেবারে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, হ্যাঁ, এবং উদাহরণ হিসেবে সিলিকন নিয়ে একেবারে দেখো সিলিকনের ল্যাটিস থেকে আমরা পড়াশোনা শুরু করছিলাম, মনে আছে তোমাদের? আচ্ছা, তো দেখো এই ধারাবাহিকতায় আমরা সিলিকনের কন্ডাক্টিভিটি অর্থাৎ যে কোনো সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটিটা আমরা ইনক্রিজ করতে পারি। তো সেটার উপায় কি? ডোপিং, নিয়ন্ত্রিত উপায়, খুব সামান্য পরিমাণ ডোপ্যান্ট বা ভেজাল বা অবদ্রব্য সেমিকন্ডাক্টরের সাথে মিশিয়ে আমরা তার কন্ডাক্টিভিটিটাকে ইনক্রিজ করতে পারি, হ্যাঁ। আচ্ছা, তো ডোপিং কনসেন্ট্রেশন অর্থাৎ কি, তুমি কতটা বেশি ডোপিং করছো, সহজ কথায় এটার উপরে কিন্তু তোমার ম্যাটেরিয়ালের প্রপার্টি অনেকাংশে নির্ভর করবে। আচ্ছা, তো আশা করি আমাদের এখন আর কোনো সমস্যা নেই যে কোন গ্রুপের মৌল দিয়ে ডোপিং করলে আমি এন টাইপ পাবো, পি টাইপ কখন পাবো। এরপরে দেখা যাচ্ছে মেজরিটি ক্যারিয়ার কাদেরকে বলে, মাইনরিটি ক্যারিয়ার কাদেরকে বলে, এর সাথে হচ্ছে মোবাইল চার্জ বা ফ্রি ক্যারিয়ার, তার সাথে হচ্ছে ফিক্সড চার্জ, বাউন্ড চার্জ, একটা কি বলছিলাম বলতো, স্পেস চার্জ। জিনিসের অনেকগুলো নাম আমরা বলছিলাম। আচ্ছা, তো আরেকটা জিনিস আমরা এখান থেকে খেয়াল রাখবো যে ডোনর অলওয়েজ কি হয়, নিজে পজিটিভ, আর অ্যাকসেপ্টর নিজে কি হয়, নেগেটিভ। তো ডোনর এবং অ্যাকসেপ্টরের এই চার্জগুলো কিন্তু ফিক্সড চার্জ, এগুলো কিন্তু মুভ করতে পারে না, হ্যাঁ। আর এই যে ফ্রি ইলেকট্রন বা হোল যেগুলো জেনারেট হয়, এরা কিন্তু কারেন্ট ক্যারিতে অংশগ্রহণ করে। তো এরা হচ্ছে ফ্রি ক্যারিয়ার বা মোবাইল চার্জ। এগুলো আমাদের সবই প্রিভিয়াস ডেটের পড়াশোনা। এরপরে তোমাদের মনে আছে যে দেখো এ জাংশন বিটুইন এ পি টাইপ এন্ড এন টাইপ সেমিকন্ডাক্টর ফর্মস এ ডায়োড। গতদিন আমরা পিএন জাংশন ডায়োড বিস্তারিত পড়ছিলাম, মনে আছে তোমাদের? তো সেখানে ডিপ্লেশন লেয়ার কিভাবে ফর্ম করে, এবং শুরুতে যখন আমরা ডিভাইসটা ফর্ম করি একটা ডাইনামিক একটা পিরিয়ড চলে না, বলতো একটা ডাইনামিক টাইম পিরিয়ড পরে ডিভাইসটা কি হয়, একটা স্টেবল অবস্থাতে আসে। তখন কি থাকে বলতো, পি আর এন দুইটা রিজিয়নের মাঝখানে একটা ডিপ্লেশন লেয়ার থাকে। কি থাকে? একটা ডিপ্লেশন লেয়ার। কেন ডিপ্লেশন লেয়ার বলি? ওই রিজিয়নটাতে কোনো ফ্রি ক্যারিয়ার থাকে না। তো সেখানে একটা বিল্ট ইন পটেনশিয়াল থাকে, মনে আছে তোমাদের? বা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড। যখন তুমি বায়াসিং করবা, ফরওয়ার্ড বায়াস শুধু রাখলেই কিন্তু হবে না, ওই বিল্ট ইন পটেনশিয়াল বা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ডকে সারপাস করতে পারে বা ওভারকাম করতে পারে এরকম অ্যাট লিস্ট পজিটিভ ভোল্টেজ তোমাকে দিতেই হবে যদি তুমি কারেন্ট ফ্লো করাইতে চাও। তো ঠিক আছে, দেখো এবার কি বলছে, কারেন্ট ফ্লোস অনলি ইন ওয়ান ডিরেকশন। তো আমরা জানি না, এই যে এটা হচ্ছে পি টাইপ আর এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে কি আমাদের একটা পিএন জাংশন ডায়োড। আর পিএন জাংশন ডায়োডের সিম্বল এটা জানি না আমরা সবাই? জানি তো আমরা সবাই? তো ছোট্ট একটা কোশ্চেন তোমাদেরকে যে কি পড়ে আসতে বলছিলাম, পড়ছো? বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো বলো তো বিজেপি কি একটা ইউনিপোলার ডিভাইস নাকি বাইপোলার ডিভাইস? কেন বাইপোলার সবার জন্য বলো? একদমই তাই। ইউনিপোলার মানে কি, শুধুমাত্র এক টাইপের ক্যারিয়ার দিয়ে যদি কারেন্ট কন্ডাকশন হয় বা কারেন্ট ক্যারি হয় তাকে আমরা কি বলবো? ইউনিপোলার ডিভাইস। ইউনি মানে কি, এক, আর বাই মানে দুই, মোনো মানে অনেক, এগুলো আমরা জানি, তাই তো? সরি, পলি মানে অনেক, মোনো মানেও এক। একটু খেয়াল করবো, সে আমরা যদি এনপিএন ট্রানজিস্টরের কথাই বলি, তো এন টাইপে হিউজ পরিমাণ কি আছে বলো? মেজরিটি ক্যারিয়ার নাকি মাইনরিটি ক্যারিয়ার? আর মাইনরিটি ক্যারিয়ার হিসেবে কি আছে? সামান্য কিছু হোলস আছে। অনুরূপভাবে এই পাশে এই রিজিয়নে একই কথা প্রযোজ্য। আচ্ছা, বেসটা কি হয়, খুব পাতলা হয় না? বেসটা খুবই পাতলা হয়। এখন দেখো এটা যেহেতু পি রিজিয়ন, তাহলে এখানে কি আছে? মেজরিটি ক্যারিয়ার হিসেবে হোল আছে আর সামান্য কিছু ইলেকট্রন। এখন দেখো বললাম এটা এমিটার, এটাকে বললাম কি বেস, এটা কি আমাদের কালেক্টর। তো সবসময় তোমাদের একটা জিনিস মনে রাখবা যে ট্রানজিস্টর এমন একটা ম্যাজিক্যাল ডিভাইস যেটা কি করতে পারে? রেজিস্ট্যান্স ট্রান্সফার করতে পারে। কি করতে পারে? রেজিস্ট্যান্স ট্রান্সফার করতে পারে। এটা হচ্ছে এটার সবথেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। কি রকম? দেখো, সেটা ইনপুটে লো রেজিস্ট্যান্স
শো করে, বাট আউটপুটের সময় সিগন্যালকে হাই রেজিস্ট্যান্স অফার করে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে কি সুবিধা হবে একটু দেখো সংক্ষেপে খেয়াল করো। ইনপুট ভোল্টেজ সে কারেন্ট সেম রাখবো আমি, তাহলে আর আই টাইমস আই, তার মানে কি ভি সমান আর আই আমরা জানি না, আর আই মানে হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স সে মনে করো, আর আউটপুট ভোল্টেজ আর আউটপুট টাইমস কি হবে আই। এখন আমি তোমাদেরকে কি বললাম, সে কি করে রেজিস্ট্যান্স ট্রান্সফার করে, অর্থাৎ কি ইনপুটের থেকে আউটপুটের রেজিস্ট্যান্স বেশি অফার করে। তাহলে দেখে বলো তো এই ইকুয়েশন থেকে কারেন্ট যেহেতু সেম, যেখানে রেজিস্ট্যান্স বেশি সেখানে কি ভোল্টেজ বেশি হবে না? তার মানে কি এইভাবে কিন্তু সে কি করে অ্যামপ্লিফাই করে, সিগন্যালকে কি করে অ্যামপ্লিফাই করে। তো যেহেতু বললাম যে ইনপুটে লো রেজিস্ট্যান্স আউটপুটে হাই রেজিস্ট্যান্স, তো এই থিওরি থেকেও তোমরা মনে রাখবা, শুধু চোখ বুঝে মুখস্থ করবা না, যে আমাদের ট্রানজিস্টর বায়াসিং এর কন্ডিশন কি, ইনপুট জাংশন কয়টা জাংশন এখানে দুইটা, দেখো এই একটা জাংশন আর এই একটা জাংশন, পিএন জাংশন যেটা আমরা গতদিন বিস্তারিত করছি, সেরকম জাংশন এখানে কয়টা আছে দুইটা। তো ইনপুট জাংশনকে আমরা সবসময় ফরওয়ার্ড বায়াস করব, কারণ কি ফরওয়ার্ড বায়াস করলে লো রেজিস্ট্যান্স, আর আউটপুট জাংশনকে অলওয়েজ রিভার্স বায়াস করবে, তাহলে কি হবে হাই রেজিস্ট্যান্স অফার করবে। মনে থাকবে? দেখি মুখস্থ করা লাগবে না তো। ইনপুট জাংশনকে সবসময় ফরওয়ার্ড বায়াস করতে হবে, আউটপুট বায়াসকে আউটপুট জাংশনকে সবসময় রিভার্স। তাহলে দেখো এবার আমরা বায়াসিং ভোল্টেজ এখানে চুজ করতে পারবো, এই রুলটা মাথায় রাখলে আমাদের কোনো কিছু মুখস্থ করা লাগবে না। তাহলে ইনপুট জাংশন ফরওয়ার্ড বায়াসে রাখবো, তাহলে এটা কি এন টাইপ, তাহলে এই পাশে কি ব্যাটারি নেগেটিভ থাকবে, এই পাশে কি থাকবে ডিসি ব্যাটারি পজিটিভ। এবার দেখো অনুরূপ ভাবে খেয়াল করবা, আচ্ছা দেখো তো এই পাশে এবার কি হবে, এই জাংশনকে আমরা কি রাখবো ফরওয়ার্ড বায়াসে নাকি রিভার্স বায়াসে? রিভার্স বায়াসে। রিভার্স, তাহলে এটা হচ্ছে পি, তাহলে এই পি এর এই পাশে কি থাকবে নেগেটিভ, আর এন এর পাশে কি থাকবে পজিটিভ। দেখছো আমরা বায়াসিং ভোল্টেজটা এখানে লিখে ফেললাম। এখন এত কিছু বলার কারণ কি, এটা কিন্তু আমাদের কনটেক্সটের বিষয় না, আমাদের মস নিয়ে পড়াশোনা শুরু করার কথা, বাট এই জায়গাটাতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস তোমাদেরকে একটু বলার জন্য আমি এখানে আসছি। তো তার সাথে বিজেটির অপারেশনটা আমরা ঠিকঠাক মতো বুঝি কিনা এটা একটু বোঝার জন্য আমরা এখানে আসছি। তো একটা কথা বলো তো, যে যেহেতু আমরা এই জাংশনকে ফরওয়ার্ড বায়াস রাখছি, তাহলে কি এই জাংশন কি খুব পাতলা হয়ে গেছে না? কারেন্ট এই জাংশনের অ্যাক্রসে ফলো করতে পারবে নাকি পারবে না? পারবে। বাট এই জাংশনটাকে তুমি এখন কি বলছো রিভার্স বায়াস করে রাখছো, তুমি সবাই একটু খেয়াল করো, রিভার্স বায়াস এই ডিপ্লেশন লেয়ারটা বা নিঃশেষিত স্তর সেটা হচ্ছে কি ওয়াইড, মোর ওয়াইডার। তাহলে আমাকে এখন অ্যানসার দাও যে তোমরা, আমরা এইটা পড়ে আসছি এমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, তাই না? হ্যাঁ, ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, তাই না? এখন খেয়াল করো তো, বেস কারেন্টের মানটা খুব কম হয় না? বেস কারেন্টের মানটা খুবই কম হয়, সবাই খেয়াল করবা, কারণ কি বেসটা খুবই পাতলা। তাহলে আমরা এইভাবে অ্যাপ্রক্সিমেশন করতাম না যে এমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু কি, মনে আছে তোমাদের? এখন আমার প্রশ্ন হচ্ছে, সবাই খেয়াল করো, কালেক্টর কারেন্ট যদি ফলো হয় তার দিক কোন দিকে? এইদিকে না? অবভিয়াসলি পজিটিভ থেকে আউটগোয়িং হবে। আচ্ছা হ্যাঁ আসো। এখন আমার কথা হচ্ছে, দেখো কারেন্ট যদি ফলো হয় তাহলে শুধু কি এই যে বেস আর এমিটারের মধ্যে ফলো হওয়ার কথা না? বেস আর এমিটারের মধ্যে ফলো হওয়ার কথা। খুব ভালোভাবে খেয়াল করবা কিন্তু আমার কোশ্চেনটা। তো কিভাবে কালেক্টর কারেন্ট ফলো হয় এখানে? কারণ এই জাংশন তো রিভার্স বায়াস করা, তাহলে এই জাংশন বরাবর বা এই দিকে কোনো কারেন্ট ফলো হওয়ার কথা বলো তো। যেহেতু আমরা এখানে বলে আসলাম যে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফলো করে ডিপ্লেশন লেয়ার ভ্যানিশ হয়ে যায়, রিভার্স বায়াস কন্ডিশনে ডিপ্লেশন লেয়ার আরো ওয়াইড হয়, চওড়া হয় বেশি, তো সেখানে তো কারেন্ট ফলো হয় না। তাহলে ট্রানজিস্টর কোন প্রিন্সিপালে কাজ করবে? তাহলে তোমরা পড়ে আসছো না এর আগে বিজেটি, সে সময় এই ডিভাইসের ফিজিক্সের ভেতরে ঢোকা নাই যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ক্যারিয়ার গুলো কোথায় যাচ্ছে, কি বলতে চাচ্ছে, কে আকর্ষণ করছে, কে বিকর্ষণ করছে, কে কোন দিকে দৌড়াচ্ছে। আমার কোশ্চেনটা বুঝছো? বুঝতে পারছি। আমার কোশ্চেনটা বুঝছো? আমার জাস্ট তোমাদের স্ট্যাটাসটা একটু দেখার ইচ্ছা, বা তোমাদেরকে একটু এই জিনিসটা ধরায় দেওয়ার ইচ্ছা, তাহলে দেখবে যে তোমরা ইন্টারেস্ট পাবা। প্রিভিয়াস কোর্সগুলোতে এগুলো পড়ে আসছো, তো ভালো লাগবে এই জিনিসগুলো আবার ব্যাক করতে। রিভার্স বায়াসে কানেক্ট করা, তার মানে স্যার ওইদিকে স্যার আপনার পিন টাইপ দেওয়া।
হ্যাঁ ইলেকট্রনগুলোকে তো স্যার ওই নিজেই টানতেছে স্যার। হ্যাঁ এই দেখো এই পজিটিভ কি করতেছে, ইলেকট্রনগুলোকে পিছনে টানতেছে না আরো, তার মানে কি ডিপ্লেশন লেয়ার চওড়া হচ্ছে নাকি পাতলা হচ্ছে? আর চওড়া হচ্ছে। চওড়া হচ্ছে, তার মানে এই কালেক্টর কারেন্ট তো থাকারই কথা না, তাই না? হ্যাঁ আমার কোশ্চেনের সাথে তোমরা একমত কিনা? এটা তোমাদের স্যার। মনে কোশ্চেন জায়গা উচিত কিনা? এটার অ্যান্সার কেউ দিতে পারবে না? সহজ, কিন্তু এর মধ্যেই কিন্তু অ্যান্সার আছে, একটু দেখো তো। আচ্ছা আমি তোমাদেরকে ধরি, যেহেতু টাইম কম আমরা বেশি সময় নষ্ট করবো না, সবাই একটু খেয়াল করবো, খুবই ইন্টারেস্টিং জিনিস। তোমাদেরকে একটা কথা বলছি মনে আছে, যে মেজরিটি ক্যারিয়ারের রেসপেক্টে যেটা হচ্ছে রিভার্স বায়াস, কি বললাম? মেজরিটি ক্যারিয়ারের রেসপেক্টে যেটা রিভার্স বায়াস, মাইনরিটি ক্যারিয়ারের জন্য সেই বায়াস কি হয়ে যাবে? ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে না? তাই কি না? ইলেকট্রনের জন্য যেটা রিভার্স, ওদের জন্য সেটা কি হয়ে যাবে? ফরওয়ার্ড, এবং ভাইস ভার্সা। কিরকম? সবাই একটু খেয়াল করো, মজার ব্যাপার আছে এখানে, ইন্টারেস্টিং। সবাই একটু খেয়াল করো, যখনই খুব সামান্য বেস কারেন্ট আমি দিই, এই জন্য দেখবে যে বেস কারেন্ট ফলো না করলে ট্রানজিস্টর অন হয়। বিজেটি হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, বিজেটি একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস। যে ছোট ছোট কথা বলছি মাথায় রাখবা, বিজেটি একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, কারণ এখানে আমরা অপারেশন কন্ট্রোল করি কি দিয়ে? কারেন্ট দিয়ে। আর এটা হচ্ছে বাইপোলার ডিভাইস, একটা কি পোলার ডিভাইস? বাইপোলার, কারণ এখানে ইলেকট্রন এবং হোল উভয়ই কারেন্ট কন্ডাকশনে অংশগ্রহণ করে। আচ্ছা এইবার দেখো যে এই সামান্য বেস কারেন্ট ফলো হইলে কি হবে? বেস কারেন্ট না থাকলে এই জাংশন কি, এই জাংশন দিয়ে কোনো কারেন্ট ফলো হইতো? যখন এই সামান্য বেস কারেন্ট ফলো হবে, দেখো আমাদের এমিটার হাইলি ডোপ থাকে। কেমন থাকে? হাইলি ডোপ। তার মানে এখানে হিউজ পরিমাণ কি আছে বলো তো? ইলেকট্রন। কি আছে এখানে? ইলেকট্রন। সবাই একটু খেয়াল করবা। তো যখনই এই যে দেখো তো এইখানে এই যে বেস কারেন্ট এই দিক থেকে এই দিকে ফলো হওয়া, মানে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে? লেফট থেকে রাইটে। আর উল্টা ভাবেও তুমি দেখতে পারো, দেখো মাইনাস চার্জ এই মাইনাস ইলেকট্রন গুলোকে কোন দিকে পুশ করবে? বেস রিজিয়নে পুশ করবে না? তার মানে কি মজার ব্যাপার দেখো, বেস রিজিয়নে এখন হিউজ পরিমাণ কি এসে জড়ো হচ্ছে? ইলেকট্রন। সবাই একটু খেয়াল করবা, হিউজ পরিমাণ কি এসে জমা হলো এখানে? ইলেকট্রন। বাট সেখানে মেজরিটি ক্যারিয়ার অ্যাকচুয়ালি কি? হোল। কিন্তু সেই হোলকে হারিয়ে দিয়ে সংখ্যায় বেশি হচ্ছে কারা বলতো? ইলেকট্রন। সংখ্যায় বেশি হচ্ছে কারা? ইলেকট্রন। এই ইলেকট্রন গুলো এই বেস রিজিয়নে সামান্য কি ছিল, সরি মেজরিটি ক্যারিয়ার হিসেবে কি ছিল? হোল ছিল না? তাদের সাথে কি হবে? রিকম্বিনেশন হবে খুব সামান্য, খুব সামান্য। বেশি কেন নয়? বেস রিজিয়ন খুবই পাতলা, বেস রিজিয়ন খুবই পাতলা এবং লাইটলি ডোপ। এজন্য এখানে হোলের পরিমাণ খুবই কম। এখান থেকে যখন অনেক বেশি ইলেকট্রন এখানে যাচ্ছে, তখন দুই একটা ইলেকট্রন হোলের সাথে রিকম্বিনেশন হয়ে খুব সামান্য কি তৈরি করতেছে বলো? বেস কারেন্ট। খুব সামান্য কি তৈরি করতেছে? বেস কারেন্ট। তাহলে বাকি অধিকাংশ ইলেকট্রন এখানে রয়ে গেছে না বেস রিজিয়ন? এখন আছে কি না? তাহলে হোলের জন্য যেটা রিভার্স বায়াস, এই ইলেকট্রনকে আরো এবার কি করবে? আবার এই পজিটিভ চার্জ এই জাংশন ক্রস করতে মোটিভেট করবে না? কি করবে না? তার মানে মজার ব্যাপার হচ্ছে এক কথায় সব শেষ, বেস রিজিয়নটা পিটাই হলেও তার নেচারটা তুমি বদলে ফেলছো। এই পাশ থেকে হিউজ পরিমাণ ইলেকট্রন ইনজেক্ট করে তুমি সেখানকার মেজরিটি ক্যারিয়ার হোল বাট সংখ্যায় বাড়িয়ে দিয়েছো কাকে? ইলেকট্রনকে। তো হোলের জন্য ওই যে জাংশন এটা ক্রস করা অসম্ভব ছিল, বাট ইলেকট্রনের জন্য ওই রিভার্স বায়াস এখন কি হয়ে গেছে? ফরওয়ার্ড বায়াস। আমি বলতে পারছি তোমাকে জিনিসটা খুব ইন্টারেস্টিং। কিন্তু এই ছোট্ট একটা জিনিস যদি বুঝতে পারো, তো এই যে বিজেটির মধ্যে এমন কোনো কিছু নেই যে জিনিস তুমি বুঝবা না। দেখো তো ধরতে পারছো কিনা একটু? যদি কারো কোনো সমস্যা হয় বলে মনে হয় যে একবার বলেন, আরেকবার বলি। এই জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস রাখছে, এই জাংশনটাকে রিভার্স। তো এই জাংশন রিভার্স বায়াস কোন ক্যারিয়ারের জন্য? এখানকার ইলেকট্রন আর এখানকার হোল। এখানকার ইলেকট্রন এখানকার হোলের জন্য এটা কি বায়াসিং? এখানে রিভার্স বায়াস। ঠিক আছে? বাট এই যে পি রিজিয়নে হোলের পরিবর্তে তুমি যদি হিউজ পরিমাণ ইলেকট্রন ইনজেক্ট করতে পারো, তাহলে সেই ইলেকট্রন গুলাকে এখন এই পজিটিভ চার্জ কি করবে? জাংশন ক্রস করাতে মোটিভেট করবে না? তো সেইভাবেই কিন্তু এখানে হিউজ পরিমাণ ইলেকট্রন এই জাংশন ক্রস করে এদিকে আসবে। তো ইলেকট্রন এদিকে আসা মানে কি? কারেন্ট কোন দিকে যাওয়া? মিলছে? কারেন্টের অ্যাকচুয়াল ডিরেকশনের সাথে মিলছে? এভাবে কিন্তু রিভার্স বায়াস করা সত্ত্বেও আমরা আউটপুট জাংশনের অ্যাক্রসে কারেন্ট পাই। ক্লিয়ার সবাই? তো এই জিনিসটা যদি তুমি বোঝো, তো আশা করা যায় বিজেটি বাই ট্রান্সজিস্টর গুলোতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যাই হোক,
তো এটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সের আলোচ্য বিষয় না, এটা তোমরা অ্যানালগ ইলেকট্রনিক্সে পড়ে আসছো। আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। কি বলতো? ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো বাইপোলার জাংশন ট্রানজিস্টর এটা একদম অন্যরকম প্রিন্সিপাল অপারেট করে, সেটার নাম কি? ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এফ ই টি, ফেট, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এর মধ্যে তোমাদেরকে দুইটা জিনিসের একটু ইন্ট্রোডাক্টরি পার্টটুকু একটু দেখে আসতে বলছিলাম। তো পড়ার সময় না থাকলে বা এতটা কষ্ট করতে ইচ্ছে না হলে তোমরা একটু বলতে একটু ভিডিওতে তাহলে দেখছো যে ফেট আর মসফেট একটু পড়ে আসতে বলছিলাম, পড়ছো তোমরা? আচ্ছা, তো দেখো বিজেটি কিন্তু কারেন্ট কন্ট্রোল ডিভাইস এবং এটা কি? এটা বাইপোলার ডিভাইস, কারণ এখানে ইলেকট্রন হোল দুইটাই কারেন্ট ক্যারিতে অংশগ্রহণ করে। বাট এফইটি ফেট গুলো হচ্ছে ইউনিপোলার ডিভাইস। ফেট গুলো কি? ইউনিপোলার ডিভাইস এবং ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। অবভিয়াসলি এখানে দেখবা যে ডিভাইসকে কন্ট্রোল করার পারপাজে আমাকে কোনো কারেন্ট ফ্লো করানো লাগবে না, শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড বা ভোল্টেজ দিয়েই আমি কি করতে পারবো? ডিভাইস বা কারেন্টকে কন্ট্রোল করতে পারবো। এই জন্য এটাকে কি বলা হয়? ফেট হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস এবং ইউনিপোলার ডিভাইস। এখানে দেখবা যে এনমস হলে সেখানে শুধুমাত্র ইলেকট্রন দিয়েই কারেন্ট ফ্লো হবে, যদি পিমস হয় শুধুমাত্র হোল দিয়েই কারেন্ট কন্ডাকশন হবে। আচ্ছা, তো ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর কেন বলা হচ্ছে? দেখো ফিল্ড দিয়েই আমরা ইফেক্ট ফেলে ট্রানজিস্টরকে কন্ট্রোল করি, এই জন্য এটার নাম কি? ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। খেয়াল করো তো, মনে করো যে কোনো একটা মেটাল প্লেট, এটাকে কি বললাম? কোনো একটা মেটাল প্লেট। এখানে যদি আমি একটা পজিটিভ ভোল্টেজ সাপ্লাই দিই, তার মানে কি মেটালের সারফেসে পজিটিভ চার্জ হবে না, তাই কি না? তো পজিটিভ চার্জ হইলেই সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড গুলো কেমন হবে? আউটওয়ার্ড। তো ইলেকট্রিক ফিল্ড মানে কি বলতো? ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্সের লাইন। এগুলো কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু তাদের উপস্থিতি বা ইফেক্ট কিন্তু আমরা এক্সপেরিমেন্টালি ভেরিফাই করতে পারি এবং জানি এগুলো এক্সিস্ট করে, তাই না? যে টর্চ লাইট মারলে বা কোনো লাইট ফেললে যে আলো পড়ে না, ফোকাস, ঠিক কোন জায়গায় যদি আমি কোনো ফিল্ড অ্যাপ্লাই করি তার মানে বলবো সেখানে কি ওই আলোর মতো কিছু ফ্লাক্স লাইন এখানে ইফেক্ট করে। মনে থাকবে সবার? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু পরে দেখবো যে এরকম ফ্লাক্স লাইন দিয়ে আমরা কোনো ডিভাইসকে অপারেট করব। আচ্ছা, তো যাই হোক এফইটি নিয়ে সামান্য একটা কথাবার্তা বলছি। তো এফই ফেট কিন্তু অনেক ধরনের হয়। যে ফেট তার মানে কি? জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এই যে এরকম দেখছো তোমরা, যে ফেটের ভিডিও দেখতে বলছিলাম তোমাদেরকে একটু, এরকম না? জি স্যার। সাপোজ একটা যে ফেট, কিছু করা লাগবে না, পড়া লাগবে না, তুমি 1.5 মিনিট 3 মিনিটের অ্যানিমেশন ভিডিও দেখে নিবা একটু, এতেই অনেক নলেজ বুস্ট আপ করবে। বুঝতে পারছো? আর পরিশ্রম করতে হবে, কিন্তু একটু পড়াশোনা করতে হবে, ঘাটাঘাটি করতে হবে, তাহলে তুমি শিখতে পারবা, জানতে পারবা। আচ্ছা, যাই হোক, এখন যে ফেট আমাদের এখানে আলোচ্য বিষয় না, আমাদের এখানে কোন ফেট আমাদের কাজে লাগবে সব থেকে বেশি? মসফেট। ফেটের ক্লাসিফিকেশন গুলো পড়বা, ঠিক আছে? তো নাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে তোমার মাথার মধ্যে, মনে হবে কে কার সাথে কে, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কোনটা বিজেটি, কোনটা মেসফেট, কোনটা মিসফেট, কোনটা মসফেট, কোনটা জেফেট। হ্যাঁ, তো বিজেটি আর এফইটি এই দুটা ডিফারেন্সিয়েশনটা খুব ভালোভাবে তোমরা পড়ে রাখবা, পার্থক্য মনে থাকবে এবং ক্লাসিফিকেশন। ক্লিয়ার সবাই? তাহলে মসফেট সবাই একবার খেয়াল করো, আমরা কিন্তু এবারে আমাদের কোর্সের টপিকে ঢুকে যাচ্ছি। MOS stands for metal oxide semiconductor. Metal oxide semiconductor। এরপরে কি থাকবে? MOSFET যেহেতু আমরা বলবো, তাহলে FET stands for field effect ট্রানজিস্টর। তাহলে মসফেট এর ফুল মিনিং কি? মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এটা কনস্ট্রাকশনটা আমি একটু একে দেখাবো তোমাদেরকে বিস্তারিত। আচ্ছা, এখানেই থাকো, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমাদের একটু দরকার। সবাই খুব ভালোভাবে খেয়াল করো, লেখার দরকার নেই, কাউকে লেখার দরকার নেই এখন, এগুলো সবই আছে আমাদের বিস্তারিত। এখন শুধু বুঝে নাও, ভালোভাবে বুঝে নাও, লিখতে হবে না এখন কোনো কিছুই।
সবাই একটু খেয়াল করবা, একটু খেয়াল করো। মসফেট দুই ধরনের, কি কি? এনমস আর কি পিমস। নাম শুনে বুঝতে পারতেছো, একটা এন টাইপ একটা পি টাইপ। পি টাইপ। তো আমরা সবকিছু পড়াশোনাটা কি নিয়ে করব? বেসিক্যালি এনমস একটা যদি বুঝি, অপর পোলারিটিটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। ঠিক আছে, সবাই একটু ভালোভাবে খেয়াল করবা। তাহলে দেখো, আমরা এখানে একটা এনমস তৈরি করব এবং তার অপারেশনটা বুঝবো। কি তৈরি করব আমরা? একটা এনমস। সবাই একটু খেয়াল করবা। তাহলে সবাই মনে রাখবা যে আমরা যে টাইপের মসফেট তৈরি করতে চাইবো, সাবস্ট্রেট নিতে হবে তার অপোজিট। সাবস্ট্রেট বুঝি না আমরা? যে বেস বা যে ভিত্তি, হ্যাঁ, যার উপরে আমরা কোনো কনস্ট্রাকশন করি, তাকে আমরা কি বলি? বাড়ি যেমন তৈরি করতে গেলে ভিত্তি তৈরি করতে হয়, আমাদের বেস। তো ট্রানজিস্টর গুলোকে তুমি যে ভিত্তি বা বেসের উপরে তৈরি করবা, তাকে আমরা কি বলবো? সাবস্ট্রেট। কি বলবো আমরা? সাবস্ট্রেট। অনেক সময় সংক্ষেপে এসএস বলবো আমরা, এস সাবস্ট্রেট। হ্যাঁ, তো দেখো কি বললাম, যে যে মসফেট তুমি তৈরি করতে চাও, তোমার সাবস্ট্রেট হতে হবে তার অপোজিট। আমরা এখন কি মসফেট তৈরি করতে চাচ্ছি? এনমস। সবাই খেয়াল করবা। তাহলে প্রথমে একটা কি নিব আমি? পিওর সিলিকনের একটা ওয়েফার বা ক্রিস্টাল। ওয়েফার বা ক্রিস্টাল কি জিনিস? মিল্ক ওয়েফার, চকলেট ওয়েফার চিনি না আমরা? রেক্ট্যাঙ্গুলার 3 ডাইমেনশনাল একটা অবজেক্ট, সে এরকম মনে করো, স্মুথ অবশ্যই। তো খেয়াল করবা, পিওর সিলিকন ক্রিস্টাল নিয়ে বা পিওর সিলিকন ল্যাটিস নিয়ে আমি তাকে পি টাইপে কনভার্ট করতে চাই। তাহলে বলো তো কোন গ্রুপের মৌল দিয়ে তুমি ডোপিং করবা? 13 গ্রুপ 30। তার মানে এটাকে আমি বললাম কি কনভার্ট করে নিলাম? এটা আমি পি টাইপ সাবস্ট্রেট, পি টাইপ সাবস্ট্রেট। সবাই একটু খেয়াল করবা। এইবার দেখো, এই যে সবাই একটু খেয়াল করবা কিন্তু, এই যে এন মস কি পি মস সেটা নির্ভর করবে এই দুইটা রিজিয়নের উপরে। এন প্লাস, এটা কি? এন প্লাস। আবার এখন তো আমরা এতদিন পর্যন্ত আমরা এন বা পি এগুলোর মানে আমরা বুঝতে শিখছি, বাট এন প্লাস পি প্লাস এগুলোর মানে কি? এগুলোর মানে হাইলি লো, হাইলি লো। এন মানে হচ্ছে অনলি এন টাইপ রিজিয়ন, এখানে ডোপিং কনসেন্ট্রেশনটা নরমাল। বাট যদি কোথাও এন প্লাস থাকে, তখন বুঝবে এখানে ডোপিং কনসেন্ট্রেশনটা অনেক বেশি, সাধারণের তুলনায় ডোপিং কনসেন্ট্রেশনটা বেশি, হাইলি ডোপ। তার মানে কি? এখানে হিউজ পরিমাণ কি আছে বলতো? এন প্লাস রিজিয়নটাতে হিউজ পরিমাণে কি আছে? ইলেকট্রন। তার মানে এত বেশি ডোপিং তুমি এখানে করছো যে এটা পুরোপুরি মেটালের মতো আচরণ করবে। প্রায় কিসের মতো আচরণ করবে? মেটালের মতো। তাহলে আমরা একটু শোনো সবাই। প্রথমে আমরা পি টাইপের কি নিব? সাবস্ট্রেট। এরপরে সেখানে আমি কি জেনারেট করছি? দুইটা এন প্লাস রিজিয়ন। দুইটা কি বলো? এন প্লাস রিজিয়ন। এন প্লাস রিজিয়ন কেন? এন প্লাস মানে হচ্ছে কি হাইলি ডোপ এন রিজিয়ন, হাইলি ডোপ এন রিজিয়ন। তাহলে এখানে অবশ্যই আমাকে 15তম গ্রুপের মৌল দিয়ে ডোপিং করা লাগছে, তাই তো? এই দুইটা রিজিয়ন। এইবার দেখো, এদের মাঝখানে হবে আমাদের গেট। কি হবে আমাদের? গেট। কিন্তু গেট রিজিয়ন দিয়ে আমরা কোনো কারেন্ট ফ্লো করাতে চাই না। এইজন্য গেট বসানোর আগে, মেটাল গেট বসানোর আগে দেখো আমরা এখানে একটা ইনসুলেটর বসাচ্ছি। সেই ইনসুলেটরটা না কি হবে? সিলিকন ডাইঅক্সাইড। সবাই একটু খেয়াল করো। একটাকে আমরা সোর্স বলবো, একটাকে কি বলবো? ড্রেইন। একটাকে কি বলবো? সোর্স, আর একটাকে ড্রেইন। সোর্স আর ড্রেইনের মাঝে কি থাকবে? গেট। বাট গেট টার্মিনাল দিয়ে আমরা এখানে কোনো কারেন্ট ফ্লো করাতে চাই না। এইজন্য আমরা গেট প্লেস করার আগেই একটা কি প্লেস করে নিলাম বলো? সিলিকন ডাইঅক্সাইড। এটা একটা কি? ইনসুলেটর। এটা একটা কি বলো? ইনসুলেটর। মনে রাখো। আচ্ছা, এই ইনসুলেটর দেওয়ার পরে এরপর আমি কি দিতে পারবো? মেটাল গেট। এটাকে কি বলছি আমরা? মেটাল গেট। এটাকে আমরা কি বলছি বলো? মেটাল গেট। সবাই একটু খেয়াল করবা। এই ডিভাইসের অপারেশনটা কিন্তু বুঝতেই হবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার 100%। এই পর্যন্ত কি আসতে পারছো? এই পর্যন্ত আসতে পারছো? কনস্ট্রাকশনটা কি বুঝছো? জি স্যার। কি করতে হবে বলো তো? আরেকবার একটু বলো গল্পের মতো করে। যে কোনো মসফেট তৈরি করতে হলে তার অপোজিট টাইপের সাবস্ট্রেট দিব, এরপর সোর্স ড্রেইন তৈরি করব। পি মস যদি চাই, সোর্স ড্রেইন হবে পি প্লাস। যদি এন মস চাই,
সোর্স ড্রেন হবে কেমন n প্লাস হ্যাঁ। এরপরে মেটালটাকে সোর্স আর ড্রেনের মাঝে প্লেস করার আগে সেখানে আমি একটা ইনসুলেটর তো যেহেতু সিলিকন ডাইঅক্সাইড খুব একটা হাই কোয়ালিটির ইনসুলেটর, আমরা এখানে কি ইউজ করব সিলিকন ডাইঅক্সাইড। কারণ কি এই বডিটা কি টাইপের, এর বডিটা কি বলতো সিলিকন না, তো সিলিকনের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটালে আমি কি পাই বাই ডিফল্ট সিলিকন ডাইঅক্সাইড। সবাই একটু শুনে রাখবা, সিলিকন এই অক্সাইড ফর্ম করে, একটা স্টেবল কি ফর্ম করে অক্সাইড। এটা একটা খুবই বড় কারণ যার জন্য সিলিকনকে আমরা আইসি ফ্যাব্রিকেশনে বা চিপ ম্যানুফ্যাকচারিং এ ব্যবহার করি। মনে থাকবে কি বললাম, সিলিকন ডাইঅক্সাইড একটা হাই কোয়ালিটির স্টেবল একটা ইনসুলেটর, ইনসুলেটিং প্রপার্টি আছে এবং এটাকে সহজেই আমরা কি করতে পারি এয়ারের সাথে রিঅ্যাকশন করিয়ে এই লেয়ারটাকে আমরা গ্রো করে দিতে পারি। তো আমাদের দেখবা সামনের দিনগুলোতে যে আমাদের চিপ বা আইসি তে কি লাগবে আর হামেশাই আমাদের ইনসুলেটিং লেয়ার ক্রিয়েট করা লাগবে, যেখানে আমরা চাই না কোনো ইলেকট্রিক্যাল কানেকশন থাকো। তো আমাদের আরো অনেক অনেক সুপিরিয়র সেমিকন্ডাক্টর আছে সিলিকনের থেকে, আরো বড় বড় রশ্মি মহারশ্মি আছে, বাট তাদেরকে আমরা আইসি ফ্যাব্রিকেশন ইউজ করতে পারি না। কেন? তারা এরকম কোনো সহজে কোনো ইনসুলেটর বা অক্সাইড ফর্ম করে না। বুঝতে পারছো? এটা একটু মাথায় রাখবা যে সিলিকন ডাইঅক্সাইড ফর্ম করে সিলিকন, এটা তার খুব একটা বড় প্রপার্টি যার কারণে সিলিকনকে আমরা আইসি ফ্যাব্রিকেশনে ইউজ করি। আচ্ছা, তো কনস্ট্রাকশন মোটামুটি আমরা বুঝতে পারছি তো, তাই তো? আচ্ছা, এখন দেখো মস কেন এর নাম, সবাই একটু ভালোভাবে খেয়াল করবা। মেটাল, এই যে এই জায়গা এই অংশটুকু সবাই একটু আমাকে ফলো করো, এই জায়গাটুকু হচ্ছে আমাদের মসফেটের সবথেকে ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এই জায়গাটুকু হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, এই জায়গাটুকুকে কি বলছি আমরা হার্ট বা হৃৎপিণ্ড। এই জায়গাটুকু সব অপারেশন কন্ট্রোল করবে। তাহলে দেখো তো উপর থেকে যদি আমি এই যে এটা ক্রস সেকশন করতাম এই বরাবর, সবাই একটু খেয়াল করো তো এই বরাবর, দেখো উপর থেকে নিচে যদি আমি আসি তাহলে প্রথমে আমি কি পাই, এটা কি বলো মেটাল, এটা কি বলো মেটাল। এরপরে কি আছে বলো অক্সাইড, এরপরে কি আছে সেমিকন্ডাক্টর, এরপরে কি আছে এই রিজিয়নটা কি বডি বা এই রিজিয়নটাকে আমরা কি বলবো সেমিকন্ডাক্টর। তাহলে আর সম্পূর্ণ লিখছি না এটা। এবার দেখো মেটালের এম, অক্সাইডের ও আর সেমিকন্ডাক্টরের এস। এই দেখো এইবার এইটুকু একটু নাম পড়ো তো, এম ও এস, মস। তো মস স্ট্রাকচারটা খুঁজে পাইছো সবাই? নামকরণ কিন্তু এমনি এমনি হয় নাই, তার স্ট্রাকচার থেকে তার নামটা আসছে। মনে থাকবে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। দেখো এটার নিচে অক্সাইড, তার নিচে সেমিকন্ডাক্টর। সুন্দর, হ্যাঁ? এই জন্য এটার নাম কি মসফেট, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। আচ্ছা, তো এর নামকরণটা কিভাবে হয়েছে বুঝতে পারছো সবাই? 100% ক্লিয়ার? আচ্ছা, টিল নাও এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? অপারেশনটা কিন্তু এখন করবো খুব সংক্ষেপে, আমরা খুব দ্রুত, সবাই খুব ভালোভাবে খেয়াল করবা। আচ্ছা, তো এখন আমরা ভোল্টেজ কানেকশন দেওয়ার আগে যে কোনোটাকেই সোর্স বলতে পারবো, অপরটাকে কি বলতে পারবো ড্রেন। আচ্ছা দেখো আমাদের ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরগুলো বিজেটি থেকে কিন্তু আলাদা। এই জায়গাগুলোতে কি কি বিজেটিতে কি কি থাকে? তিন টার্মিনালের নাম এমিটার, বেস, কালেক্টর। বাট ফেটে আমাদের থ্রি টার্মিনাল, সেগুলোর নাম কি সোর্স, ড্রেন আর কি গেট। এখানে আমরা বেসের কারেন্ট আইবি দিয়ে আমরা ডিভাইসকে কন্ট্রোল করি। এখানে দেখবা যে গেটের ভোল্টেজ দিয়ে আমরা আমাদের ডিভাইসকে কন্ট্রোল করব। তো কি বলছি, কানেকশন দেওয়ার আগে এগুলোকে সিমেট্রিক্যাল না নাকি অ্যাসিমেট্রিক্যাল? সিমেট্রিক্যাল না? এপাশ কেউ কেউ সোর্স বলতে পারে, এপাশ কেউ কেউ সোর্স বলতে পারে, পারে কি না? ভোল্টেজ কানেকশন দেওয়ার আগে আমাদের কোনো রেস্ট্রিকশন আছে কোনটাকে সোর্স বলবো কোনটাকে ড্রেন বলবো? নাই কিন্তু। বাট যখনই তুমি ভোল্টেজ কানেকশন দিবা তখনই কিন্তু তোমাকে কেয়ারফুল হতে হবে। সবাই মনে রাখবা যে এনমস, আপাতত একটু মনে রাখো, এনমসে কি হবে সোর্স সবসময় লোয়ার পটেনশিয়ালে থাকে। কি বললাম? এনমসে একটা মনে রাখলেই আর সব তুমি এমনি এমনি বের করে নিতে পারবে এখান থেকে। এনমসে সোর্স সবসময় লোয়ার পটেনশিয়ালে থাকে আর ড্রেন হাই পটেনশিয়ালে থাকবে। তো তুমি যদি শুধু এই একটা কথাই মনে রাখো, এনমসের ক্ষেত্রে সোর্সটা কি হয় লোয়ার পটেনশিয়াল থাকে, তাহলে পিমসের জন্য কি হবে তুমি এমনি বুঝতে পারছো?
CMOS এ কি হবে সোর্স তখন হায়ার পোটেনশিয়াল থাকবে শুধু একটা কথা মনে রাখলেই চলবে তাহলে NMOS এ সোর্স কোথায় থাকে লোয়ার পোটেনশিয়াল তাহলে সবাই একটু খেয়াল করো তো এই যে এই পাশে কি দিব আমি ব্যাটারি পজিটিভ নাকি নেগেটিভ বলো নেগেটিভ নেগেটিভ আর এই পাশে কি দিলাম ব্যাটারি পজিটিভ পজিটিভ দেখতে পাচ্ছ সবাই তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে একটা সোর্স বলতে বাধ্য আর একে কি বলবো ড্রেন আর এই হচ্ছে কি আমাদের গেট এটা কি আমাদের গেট এবার খেয়াল করো তো আমাদের সাবস্ট্রেটটা কি টাইপের পি টাইপ কি আছে এখানে হিউজ পরিমাণ সব জায়গায় মেজরিটি ক্যারিয়ার হিসেবে কি আছে হোল আছে আর মাইনরিটি ক্যারিয়ার হিসেবে দুই একটা ইলেকট্রন ইলেকট্রন সবাই একটু খেয়াল করো এখন এই হচ্ছে আমার ডিভাইসের অবস্থা আমি সোর্স আর ড্রেনের মধ্যে একটা ভোল্টেজ সাপ্লাই দিয়ে রাখছি বাট গেটে কিন্তু আমি এখনো কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করিনি গেটে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করছি আমরা করিনি তাহলে এবার বলো তো এই ডিভাইসে কারেন্ট ফ্লো হবে না কি হবে না না গেট কন্ট্রোল কেন হবে না সবাই একটু খেয়াল করো আমাকে সবাই একটু খেয়াল করো এই যে আমাদের কারেন্ট ফ্লো হওয়ার জন্য কি করবে ইলেকট্রনের ফ্লো দরকার তাই তো ইলেকট্রনের কি দরকার ফ্লো দরকার তো দেখো সার্কিট আউটার সার্কিট সবাই একটু আমাকে ফলো করো আউটার সার্কিট এই পর্যন্ত কি আছে ক্লোজ আছে না কিন্তু এই জায়গাটুকুতে গ্যাপ পূরণ করার জন্য কিন্তু কোনো ক্যারিয়ার এখানে নাই তুমি বলছো স্যার সোর্স বা ড্রেনে কি আছে হিউজ পরিমাণ ইলেকট্রন আছে আপনি কিন্তু এই পর্যন্ত আসতে পারতেছেন এই পর্যন্ত আসতে পারতেছেন বাট তুমি দেখো তো এই জায়গাটুকু এই যে দেখো একটা ক্যানেল বা একটা নদীর সাথে তুলনা করো এই জায়গাটুকু ক্যারিয়ার কিভাবে পার হবে কারণ কি আমার এই চ্যানেল রিজিয়নে কি আছে হোল আছে না কি আছে এখানে হোল যখন একটা ইলেকট্রন এই পাশ দিয়ে এসে সবাই একটু খেয়াল করো এই পাশ দিয়ে মনে করো ইলেকট্রনগুলো আসছে এই পাশ দিয়ে এসে সে কোথায় যেতে চাইবে ব্যাটারির পজিটিভ টার্মিনালে তাই তো নাকি তাহলে যখন একটা ইলেকট্রন এখানে জাম করবে তখন কি হবে একটা হোলের সাথে সে ডিকম্বাইন হয়ে ভ্যানিশ হয়ে যাবে না সে কি এই টার্মিনালে পৌঁছাতে পারছে না সার্কিট ক্লোজ করে পজিটিভ টার্মিনালে যেতে পারছে সে না তাহলে এই সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হবে এখন বলো তো না সবকিছু প্রেজেন্ট উপস্থিত তবুও কিন্তু কোনো কারেন্ট আমি এখান থেকে পাবো না আমার এই কথার সাথে কি একমত তোমরা সবাই জি স্যার আচ্ছা তো দেখো এরপর আমরা কি করব গেটে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি আমরা গেটে কি অ্যাপ্লাই করছি পজিটিভ গেট ভোল্টেজ অ্যাপ্লাই করছি সে সবাই একটু খেয়াল করো গেটে একটা কি করলাম পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম এই পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে ডিভাইসের মধ্যে একটা খুব ম্যাজিক্যাল একটা ঘটনা ঘটবে সবাই একটু খুব ভালোভাবে খেয়াল করবা দেখো পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা মানে কি বলতো অ্যাকচুয়ালি মেটাল কোনো মেটাল সারফেসের সাথে যদি তুমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো এটা কি করলাম এই মেটালের সাথে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম না তো মেটাল মানে কি হিউজ পরিমাণ ফ্রি ইলেকট্রন থাকে না সেখানে এই পজিটিভের আকর্ষণে এর ফ্রি ইলেকট্রনগুলো যদি ব্যাটারির দিকে চলে যায় বা এই দিকে আকর্ষিত হয়ে আসে তাহলে এই প্রান্তে কি হবে পজিটিভ এটা কি তোমরা মেনে নিচ্ছ তাই তো নাকি এখানে একই ঘটনা ঘটবে না এখানে কি সব পজিটিভ চার্জ এই পজিটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ডগুলো এখান থেকে ইনওয়ার্ডস হবে নাকি আউটওয়ার্ডস হবে আউটওয়ার্ডস তো ইলেকট্রিক ফিল্ড এই হোলগুলোকে উপরের দিকে রাখতে চাইবে নাকি নিচের দিকে ঠেলে দিতে চাইবে নিচের দিকে এটা কি সবাই একমত জি স্যার আরো সহজ কথায় বললে বাচ্চাদের মতো করে যে পজিটিভ চার্জ পজিটিভ হোলগুলোকে বিকর্ষণ করে নিচের দিকে সরিয়ে দিবে এই চ্যানেল রিজিয়ন থেকে তাই তো এটাকে আমরা কি বলতে শিখবো চ্যানেল এটাকে আমরা কি বলতে শিখবো চ্যানেল রিজিয়ন তো এই পজিটিভ সিগন্যাল অ্যাপ্লাই করলেই এই হোলগুলোকে এখন কোন দিকে রিপেল করবে বা বিকর্ষণ করে দিবে নিচের দিকে এটাকে আমরা বলি বাল্ক রিজিয়ন কি বলি আমরা বাল্ক রিজিয়ন বলতে বুঝবা যে একটা কনসিডারেবল অ্যামাউন্টের ভলিউম কনসিডারেবল অ্যামাউন্টের ভলিউম বা বডি এটাকে আমরা কি বলি বাল্ক কি বলি আমরা বাল্ক রিজিয়ন আচ্ছা তাহলে সবাই একটু খেয়াল করো এবার দেখো মজার ঘটনা এই যে হোলগুলোকে সে রিপেল করছে বাট এই যে মাইনরিটি ক্যারিয়ার সামান্য দুই একটি ইলেকট্রনকে সে কি করবে এখন নিচের দিকে টানবে না ঠিক আছে গেটের এই নিচ বরাবর এই এদেরকে টানবে কি টানবে না তাহলে দেখো এই পজিটিভ ভোল্টেজটা যদি থ্রেশহোল্ড ভোল্টেজ কি বললাম থ্রেশহোল্ড ভোল্টেজ তার সমান বা তার থেকে বেশি হয় তখনই কি হবে জানো খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখো তোমার বডি হচ্ছে পি টাইপ বাট এখানে একটা চ্যানেল তৈরি হচ্ছে যেটা নেগেটিভ ইলেকট্রনের কিসের বলো নেগেটিভ ইলেকট্রনের মাইনরিটি ক্যারিয়ার দিয়ে চ্যানেল তৈরি হয় চ্যানেল অলওয়েজ কি দিয়ে তৈরি হয় বলো মাইনরিটি ক্যারিয়ার
এই তাহলে খেয়াল করো তো এখন এই যে মাঝখানের এই গ্যাপটুকু, হ্যাঁ, একটা ক্যানেলের জন্য মাঝখানে কমিউনিকেশন সম্ভব হচ্ছিল না, এখন সেই গ্যাপটুকু পূরণ হয়ে গেছে না? চ্যানেল তৈরি হয়েছে নাকি হয় না? এখন একটা মাইনরিটি ক্যারিয়ার দিয়ে চ্যানেল ফর্ম করে ফেলছো, মাইনরিটি ক্যারিয়ার দিয়ে কি ফর্ম করে ফেলছো? চ্যানেল। তাহলে বলো তো এখন আমার ডিভাইসে কারেন্ট ফ্লো হবে নাকি হবে? এখন কিন্তু আমার ডিভাইসে কারেন্ট ফ্লো হবে। এবং এখানে কারেন্ট কন্ডাকশন শুধুমাত্র এক টাইপের ক্যারিয়ার দিয়ে হচ্ছে না, হোল দিয়ে কি কোনো কারেন্ট ক্যারি হচ্ছে এখানে? এই জন্য আমরা ফেডকে কি বলি? ইউনিপোলার ডিভাইস। এবং বি কেয়ারফুল, এই গেট টার্মিনাল দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে অনলি দেখো টর্চ লাইট মারার মতো লাইট দিয়ে, লাইট বন্ধ করে অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে ইলেকট্রিক ফিল্ড মুভ করে আমি আমার ডিভাইসকে কন্ট্রোল করতে পারছি। এই জন্য একে আমরা কি বলি? ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। তো এই যে এনমস অপারেশনটা কি তোমরা বুঝছো? জি স্যার। ক্লিয়ার সবাই? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এখানে? খুব ইন্টারেস্টিং কিন্তু। তাহলে আমি ডিভাইসের অপারেশনটা আমরা একটু বলি যে দেখো আমরা যে মসফেট তৈরি করতে চাইবো সাবস্ট্রেট নিব তার অপোজিট। এখন এরপরে কি করব? সোর্স আর ড্রেইন তৈরি করব। যে মসফেট তৈরি করতে চাই সেই টাইপের রিজিয়ন হবে এবং সেটা হাইলি ডোপড রিজিয়ন হবে অবভিয়াসলি। পিমস তৈরি করতে গেলে সোর্স ড্রেইন হবে পি প্লাস রিজিয়ন, এনমস তৈরি করতে গেলে সোর্স ড্রেইন হবে এন প্লাস রিজিয়ন। এরপরে দেখো সোর্স আর ড্রেইনের মাঝখানে গেট থাকে, তো গেট প্লেস করার আগে অবশ্যই আমাকে গেটের নিচে কি রাখতে হবে? একটা ইনসুলেটিং লেয়ার। সেটা আমরা কি রাখি আমাদের এখানে? সিলিকন ডাইঅক্সাইড। এরপরে আমরা মেটাল গেট, এরপরে কি প্লেস করলাম? মেটাল গেট। তাহলে সোর্স ড্রেইন গেট তিনটে টার্মিনাল। এখন কথা হচ্ছে যে আমরা মনে রাখবো যে এনমস কে এমন ভাবে বায়াসিং করতে হবে বা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে যেন সোর্স কোথায় থাকে? লোয়ার পটেনশিয়াল। এই একটা কথা খুব ভালোভাবে মনে রাখবা, সোর্স এনমস এর ক্ষেত্রে সোর্স কোথায় থাকে? লোয়ার পটেনশিয়ালে। তো সেই শর্ত মেনে সোর্সকে লোয়ার পটেনশিয়ালে রেখে আমি যখন ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি ড্রেইন আর সোর্সে, সেখানে কি পাচ্ছি না? আমরা কোনো কারেন্ট পাচ্ছি না। কারণ কি? সোর্স আর ড্রেইনের মাঝে যে চ্যানেল রিজিয়ন, এখানে কোনো ফ্রি ক্যারিয়ার আছে? ফ্রি ক্যারিয়ার আছে, বাট আমার যে টাইপের ক্যারিয়ার দরকার সেই ক্যারিয়ার কিন্তু এখানে নাই। কারণ কি? আমার সোর্স ড্রেইন কেমন? এন প্লাস রিজিয়ন। কেমন? এন প্লাস রিজিয়ন, বাট আমার বডিটা কি টাইপের? পি টাইপের। তো মাঝখানের এই যে গ্যাপ চ্যানেল রিজিয়ন হিউজ পরিমাণ হোল আছে, কিন্তু এটা কিন্তু আমার কোনো কাজে দিবে না। কারেন্ট কন্ডাকশনে বা সার্কিট ক্লোজ করায় এটা কোনো ইফেক্ট ফেলবে না। এজন্য দেখো আমরা গেটে কোনো ভোল্টেজ না দিলে আউটার সার্কিট সবকিছু দেওয়া সত্ত্বেও কোনো কারেন্ট আমরা সেখানে পাবো না। যখনই গেটে পজিটিভ ভোল্টেজ দিব আমি, তখনই কি হবে? এখান থেকে সেই পজিটিভ ভোল্টেজ ভোল্টগুলোকে কি করবে? নিচের দিকে বডির মধ্যে বা বাল্ব রিজিয়নের মধ্যে পুশ করবে। সাথে সাথে ইলেকট্রনগুলোকে আস্তে আস্তে কি করবে? চ্যানেলের রিজিয়নে বা গেটের নিচে জমা করা শুরু করবে। তো এই পজিটিভ গেট ভোল্টেজটা যদি স্ট্রং এনাফ হয় টু ক্রিয়েট এ চ্যানেল বিনিথ দা গেট। বিনিথ মানে কি? বুঝি তোমরা? নিচে। বিনিথ মানে কি? নিচে। তো গেটের নিচে যদি একটা মাইনরিটি ক্যারিয়ারের চ্যানেল আমি তৈরি করে ফেলতে পারি, তখনই আমার ডিভাইসটা অন হয়ে যাবে, অর্থাৎ কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, এনমসটা আমি পড়িয়ে দিলাম। ঠিক একইভাবে তোমরা পিমসটা খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে? এরপর আমি স্লাইড থেকে দেখিয়ে দিই, দেখো। আচ্ছা, আমি এটা মুছে দিলাম, হ্যাঁ। তো এখন একটু দেখো তো, এখানে দেখবা যে খুব সংক্ষেপে কিওয়ার্ডস আকারে অপারেশনগুলো লেখা আছে। তো আমি তোমাদেরকে অপারেশনটা কিভাবে হয় বুঝিয়ে দিলাম। খুব ভালোভাবে স্টাডি করবা, কিন্তু এই এনমস আর পিমস এর উপরে কিন্তু আমাদের পুরো কোর্সটা দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো কি বলছি বলো তো? এনমস আর পিমস এর অপারেশন বোঝার উপরে কিন্তু আমাদের পুরো সেমিস্টার কাটবে এটা নিয়ে আগামী দিনগুলো। এই কোর্সের পুরোটা জিনিসই শুধু হচ্ছে এনমস আর পিমস ঘুরে ফিরে, মনে থাকবে? তাহলে এনমস এর অপারেশন বলো তো। এনমস এর অপারেশন কি হবে? গেটে পজিটিভ ভোল্টেজ মানে কি? হাই ভোল্টেজকে আমরা কি বলি? লজিক অন। আর লো ভোল্টেজকে কি বলবো? লজিক জিরো। তাহলে এনমস এর অপারেশনটা সবাই মনে রাখবা। গেটে অন দিলে সেটা অন থাকে নাকি গেটে জিরো দিলে অন থাকে? এনমস অন দিলে অন স্টেট, আর গেটে জিরো দিলে অফ স্টেট। মনে থাকবে সবার? আচ্ছা, তো এই এনমস এর সিম্বল এটা দেখছো? যে কোনো এক পাশে সোর্স ড্রেইন বলতে পারি, এটা কি হবে? গেট। এটাকে সোর্স ড্রেইন অথবা ড্রেইন সোর্স যেটা খুশি আমরা বলতে পারি। মজার ব্যাপার দেখছো? ইনসুলেটর দিয়ে
এখানে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন থাকে? না। গেটের সাথে মেইন ট্রানজিস্টরের কোনো ইলেকট্রিক্যাল কানেকশন থাকে? না। মেকানিক্যাল কানেকশন থাকে। এই জিনিসটা দেখছো এখানে একটা গ্যাপ দিয়ে কিন্তু এই জিনিসটাকে সিমুলেট করা হলো, বুঝছো? প্রত্যেকটা জিনিসই তুমি কোনো না কোনো একটা লজিক খুঁজে পাবা, কোনো কিছু একেবারে অন্ধের মতো মন গড়া ভাবে এখানে নিয়ে আসা হয় না। এই বুঝতে পারছো? স্যার হ্যাঁ স্যার এইখানে হচ্ছে আমরা স্যার যেটা সরাসরি মানে কাজ এর মধ্যে কাজ করে